নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ফিজিক্সের মেন্সের সিলেবাস অনুযায়ী আমরা শুরু করেছি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান বা তড়িৎ চুম্বকীয় আবেশ, যার প্রথম আমি একটা ক্লাস করিয়েছি। যদি ক্লাসটা দেখে না থাকেন এই ভিডিওর ডিসক্রিপশানে যান, আমি ওই ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। আজকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশ বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানের সেকেন্ড ক্লাস করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, আজকে প্রথমেই আমরা যে টপিকটা পড়ব সেটা হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, যাকে বাংলায় বলা হয় চৌম্বক প্রবাহ। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। এই টার্মটা দিয়েই কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান শুরু হবে। মানে ফ্যারাডের সূত্র, লেঞ্জের সূত্র, সব কিছুতেই কিন্তু এই চৌম্বক প্রবাহ এই শব্দটা কিন্তু ব্যবহার হবে। ঠিক আছে, দেখুন প্রথমে আমরা পড়ব ম্যাগনেটিক ফ্লাক্স। খুব সহজ সরল ভাষায় জিনিসটা বুঝবো। দ্য নাম্বার অফ লাইন্স অফ ইন্ডাকশান। লাইন অফ ইন্ডাকশান মানে কি? চৌম্বক আবেশ রেখা। আমি এর আগের দিন পড়িয়েছি চৌম্বক আবেশ রেখা কি। দ্য নাম্বার অফ লাইন্স অফ ইন্ডাকশান মানে পাসিং নর্মালি থ্রু এনি সারফেস প্লেসড in a magnetic field is called the magnetic flux linked with that surface। কি বলছে? কোনো চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোনো তলে যে কটি আবেশ রেখা অতিক্রম করে, ঠিক আছে, তাকে ওই তলের সঙ্গে জড়িত চৌম্বক চৌম্বক প্রবাহ বা ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। দেখুন, এখন আমরা একটু ছবিটা দেখে নেব। দেখুন, চৌম্বক আবেশ রেখাগুলি এই সারফেস প্লেনের ভেতর দিয়ে যে কটি রেখা যায়, ঠিক আছে। আচ্ছা, এই সারফেস প্লেনের এটা হচ্ছে এরিয়া। আমরা কি জানি এরিয়াটা কি রাশি, কি কোয়ান্টিটি? ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, যদি এইটা আমার বি ভেক্টর হয়, মানে এটা আমার আমরা বি ভেক্টর লিখি চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে, বি ভেক্টর। আচ্ছা, এটা যদি আমার এরিয়া হয়, যদি আমার এরিয়া ভেক্টর হয়, তাহলে এরিয়া ভেক্টরটা কি হবে? সারফেস, যদি আমরা কোনো প্লেন সারফেস নিই, তাহলে সেক্ষেত্রে এরিয়া ভেক্টরটা কি হবে? তার ডাইরেকশান কি হয় না? ডাইরেকশান হয় প্লেন, মানে এই সারফেস প্লেন রয়েছে তার পারপেন্ডিকুলার অনওয়ার্ডস। ঠিক আছে, মানে বাইরের দিকে যেদিকে নেব আমরা, এই বাইরের দিকটা নিচ্ছি, তাহলে বাইরের দিকের আমাদের পারপেন্ডিকুলারটা হচ্ছে আমাদের এরিয়া ভেক্টরটাকে লেখা হবে কি? এ ভেক্টর। ঠিক আছে। আচ্ছা, এখানে এই চৌম্বক ক্ষেত্র এবং এরিয়া ভেক্টর, এদের মধ্যে যদি কোণ থিটা হয়, যদি কোণ থিটা হয়, তাহলে এখানে আমরা দুটো জিনিস লক্ষ্য করব, যে যদি আমাদের এই এই মানে ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ নির্ভর করবে দুটো জিনিসের ওপর। কি কি দুটো জিনিসের ওপর? আচ্ছা, প্রথম জিনিস হচ্ছে, যদি আমি এই এরিয়াটাকে ছোট করি, তাহলে এর মধ্য দিয়ে চৌম্বক আবেশ রেখা কম পাস করবে। তাহলে এর ভেতর দিয়ে চৌম্বক আবেশ রেখা কম পাস করবে। আবার যদি আমি এই ম্যাগনেটিক ফিল্ডটাকে স্ট্রং করি, মানে ম্যাগনেটিক ফিল্ড লাইনটাকে, মানে আমরা যদি চৌম্বক আবেশ রেখাটা বাড়াই, তার মানে কি? এখানে এই মানে এরিয়া যেরকমই থাকে না কেন, তার ভেতর দিয়ে কিন্তু কি যাবে? চৌম্বক আবেশ রেখা কিন্তু বেশি পরিমাণে বেরোবে। তার মানে আমরা বুঝতে পারছি। আচ্ছা, এই ম্যাগনেটিক ফ্লাক্সকে আমরা ডিনোট করি ফাই দিয়ে। কীভাবে ডিনোট করি আমরা ফাই দিয়ে। তার মানে বুঝতে পারছি যে ফাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এরিয়া। ঠিক আছে, এরিয়া বাড়ালে ম্যাগনেটিক ফ্লাক্স বাড়বে, এরিয়া কমালে ম্যাগনেটিক ফ্লাক্স কমবে। আবার ফাইটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল? না, চৌম্বক ক্ষেত্রের সাথে। আমরা যদি চৌম্বক আবেশ রেখা বাড়িয়ে দিই, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রটাকে যদি আমরা স্ট্রং করি, মানে সেখানে আমরা অনেক চৌম্বক আবেশ রেখা যদি আমরা সেখানে নির্গত করি, তাহলে ওই এরিয়ার মধ্য দিয়ে বেশি ম্যাগনেটিক ফ্লাক্স নির্গত হবে। ঠিক আছে, আরেকটা ব্যাপার, এখানে এই যে থিটা কোণটা হয়েছে, এই থিটা কোণটার পরিমাণ কিন্তু নানা রকম হতে পারে। যেমন আমি একটা দেখাচ্ছি, যেমন ধরুন একটা আমার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, খুব সুন্দর জিনিস, এই একটা ম্যাগনেটিক ফিল্ড রয়েছে। এবার আমি কি করলাম, একটা
এই ম্যাগনেটিক ফিল্ড এই চৌম্বক আবেশরেখাগুলি কোন দিকে যাচ্ছে? লম্বভাবে যাচ্ছে। যদি লম্বভাবে যায়, জিনিসটা সিম্পল জিনিস, যদি লম্বভাবে যায় তাহলে এরিয়া ভেক্টরটাও কি হচ্ছে? এই লম্বভাবেই আছে এবং এই সেম দিকেই কিন্তু আমার কি রয়েছে? চৌম্বক আবেশরেখাগুলো যাচ্ছে। তার মানে এদের মধ্যে কোণ কত? এদের মধ্যে কোণ হচ্ছে কত? 0 ডিগ্রি। আর কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে ফ্লাক্স মনে রাখতে হবে, ফ্লাক্স কিন্তু এর মধ্য দিয়ে কি ম্যাক্সিমাম যাবে। কি বললাম? যে এর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ কিন্তু ম্যাক্সিমাম হবে। ঠিক আছে, তাহলে তাহলে এখানে থিটা কত? 0 ডিগ্রি। কারণ যেহেতু সারফেস প্লেনের ভিতর দিয়ে লম্বভাবে চৌম্বক আবেশরেখাগুলো যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে এরিয়া ভেক্টরটা যেদিকে আছে সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ডাইরেকশনটাও কি আছে? সেই দিকেই আছে। তার মানে এখানে থিটা কি হচ্ছে? 0 ডিগ্রি। এখানে আমাকে ফাইটা কি হচ্ছে? ফাইটা ম্যাক্সিমাম। আচ্ছা, যদি এরকম করি যে যদি আমরা সারফেস প্লেনটাকে এইভাবে রাখি, ঠিক আছে, যদি সারফেস প্লেনটাকে আমরা এইভাবে রাখি তাহলে এর মধ্য দিয়ে কি কোনো ম্যাগনেটিক ফ্লাক্স যাবে না? কোনো ম্যাগনেটিক ফ্লাক্স যাবে না। কিভাবে? কারণ এর এরিয়া ভেক্টরটা কি হবে? সারফেসের আমরা কি জানি? সারফেসের উপর পারপেন্ডিকুলার। তার মানে এদিকে যাচ্ছে এরিয়া ভেক্টর আর এদিকে যাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, তাই তো? তাহলে এটা কত ডিগ্রি কোণ করেছে? থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চৌম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক প্রবাহ কি এখানে হচ্ছে কি 0। ঠিক আছে। আচ্ছা, এবার একটা ব্যাপার, থিটা যদি 0 হয় ফাই তখন ম্যাক্সিমাম, থিটা যদি 90 ডিগ্রি হয় ফাই তখন 0। আচ্ছা, থিটা 90 ডিগ্রি হলে ফাই মানে থিটা 90 ডিগ্রির মান কোন ত্রিকোণমিতিক অপেক্ষকের ক্ষেত্রে 0? না, সেক্ষেত্রে হচ্ছে কস। তাহলে আমরা এর আমরা ত্রিকোণমিতিক অনুপাত কসের সাথে কিন্তু এর একটা সম্পর্ক রয়েছে। তার মানে আমরা এখানে লিখতে পারি যে ফাই ভেরিজাজ কস থিটা। ঠিক আছে, ফাই ভেরিজাজ কি কস থিটা। তাহলে তিনটাকে যদি আমরা যৌগিক ভেদে আমরা যদি করি তাহলে এখানে আমরা পাবো কি যে ফাই ভেরিজাজ বি এ কস থিটা। যদি আমরা এটাকে যদি আমরা প্রপোর্শনাল চিহ্ন যদি আমরা উঠাই, ঠিক আছে, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটাকে যদি আমরা 1 ধরি তাহলে এর সূত্রটা কি হবে? বি এ কস থিটা। ঠিক আছে, বি এ কস থিটা। আচ্ছা, ম্যাগনেটিক ফিল্ড কি ভেক্টর কোয়ান্টিটি, এরিয়া কি ভেক্টর কোয়ান্টিটি। তার মানে আমরা এখানে একটা ভেক্টর রূপ পাবো, আমরা একটা ভেক্টর ফর্ম পাবো, তাই তো? তাহলে ভেক্টর ফর্মটাকে কি আমরা লিখতে পারি যে ফাই ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর বা এ ভেক্টর ডট ভি ভেক্টর আমরা লিখতে পারি। ঠিক আছে, যেটা খুশি লিখতে পারেন। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে ফাই ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর। আচ্ছা, আমরা কি জানি? আমরা এটা ভেক্টরে যখন আমরা পড়বো তখন এটা বুঝতে পারবো। আপনারা হয়তো অনেকেই জানেন যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়? স্কেলার হয়, তাই তো? তাহলে এক্ষেত্রে ফাই কি? এক্ষেত্রে ফাই বা ম্যাগনেটিক ফ্লাক্স কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। খুব ইম্পর্ট্যান্ট, এই ছোট ছোট জিনিসগুলো দিয়ে কিন্তু কোশ্চেন দেয়। স্কেলার কোয়ান্টিটি ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা এই ম্যাগনেটিক ফ্লাক্সের যদি আমরা একক ধরি, যদি আমরা কি একক বের করতে বলি তাহলে এসআই একক হবে কি? এসআই ইউনিট হবে কি যে বি মানে হচ্ছে চৌম্বক ক্ষেত্র হচ্ছে কি টেসলা, টেসলা আর এটা হচ্ছে কি মিটার স্কোয়ার। টেসলা মিটার স্কোয়ারকে আবার বলা হয় কি? বলা যায় এটা, বা একে বলা হবে কি ওয়েবার। একে কি বলা হবে? ওয়েবারকে আমরা লিখি WB। ঠিক আছে, আর যদি আমাদের বলা হয় সিজিএস ইউনিট কি হবে? যদি বলা হয় কি যে সিজিএস ইউনিট হবে ম্যাক্সওয়েল। দেখুন, এই থিওরি পার্ট থেকে এইরকম থিওরি টাইপ কোশ্চান কিন্তু আসবে, খুব জটিল। এখান থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম আসবে না। আমি যেটুকু শেখালাম আমি প্র্যাকটিস সেটে এর উপরেই কোশ্চান দেবো। দেখবেন নানা রকম কোশ্চান দেবো আমি, ঠিক আছে, যেগুলো কিন্তু থিওরিটিক্যাল। আপনাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে তবেই কিন্তু আপনি এই কোশ্চানের অ্যান্সারগুলো দিতে পারবেন। খুব বড় জটিল ম্যাথ দিয়ে দিল না, কখনোই দেবে না। কারণ জটিল ম্যাথ দিলে ওই কম সময়ের মধ্যে, যেটুকু সময় রয়েছে ওই কম সময়ের মধ্যে ওই 2-3টা ম্যাথ
করতে গেলেই কিন্তু টাইম পুরো শেষ হয়ে যাবে। তাহলে ওরকম কঠিন ম্যাথ কিন্তু দেবে না, ঠিক আছে? কিন্তু একটা ছোট্ট একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমকে মানে কনসেপ্ট বেস কোশ্চেন কিন্তু দিতে পারে, ঠিক আছে? নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যারাডেজ ল বা ফ্যারাডের সূত্রাবলী। ফ্যারাডের প্রথম সূত্র, ঠিক আছে? এর আগের দিন আমরা একটু বেসিক কনসেপ্ট নিয়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের, আজকে আমরা ফ্যারাডের ল একদম ডিটেলস শিখব, ঠিক আছে? কি বলছে? হোয়েন এভার দ্য ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ, ঠিক আছে? এবার আমরা যখনই পড়বো লেঞ্জের সূত্র বা ফ্যারাডের সূত্র, সেখানে কিন্তু এই চৌম্বক প্রবাহ শব্দটা কিন্তু আসবে, ঠিক আছে? লিঙ্কড উইথ এ কয়েল চেঞ্জেস অ্যান্ড ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ ইন্ডিউসড ইন দ্য coil induced EMF lasts as long as the change in magnetic flux link with the coil continues, ঠিক আছে? কি বলছে? যে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলেই, যদি কি হয়, কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের যদি পরিবর্তন হয়, তাহলে ওই কুণ্ডলীতে তড়িৎ চালক বলের সৃষ্টি হবে বা তড়িৎ চালক বল আবিষ্ট হবে। কতক্ষণ পর্যন্ত আবিষ্ট হবে না? ইন্ডিউস ইএমএফ লাস্ট অ্যাজ লং অ্যাজ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কয়েল কন্টিনিউস, যতক্ষণ পর্যন্ত চৌম্বক প্রবাহ পরিবর্তিত হতে থাকবে, আবিষ্ট তড়িৎচালক বলও কিন্তু ততক্ষণ স্থায়ী হতে থাকবে, ঠিক আছে? একদম সিম্পল জিনিস, ঠিক আছে? দেখুন, একটা বার ম্যাগনেট নিলাম, একটা বার ম্যাগনেট নিয়ে যখন আমি এটার বার ম্যাগনেটটা যখন এটা রেস্ট পজিশনে আছে, তখন কিন্তু এর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহ হয় না বা কোনো তড়িৎচালক বলের উদ্ভব হয় না, ঠিক আছে? এটা আমরা আগের দিন শিখেছিলাম। আমরা কি শিখেছিলাম? যে বার ম্যাগনেটটা যদি আমরা সামনের দিকে নিয়ে আসি এবং পিছনের দিকে নিয়ে আসি, সামনের দিকে নিয়ে আসি এবং পিছনের দিকে নিয়ে আসি, মানে একটা আপেক্ষিক গতিতে রাখি, ঠিক আছে? রিলেটিভ মোশনে রাখি, তাহলে সেক্ষেত্রে কি হয় না, এই কুণ্ডলীর মধ্যে কারেন্ট প্রবাহিত হয়, আর কারেন্ট প্রবাহ হয় মানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার ফ্যারাডের প্রথম সূত্রটা আমরা কি শিখলাম? যে কুণ্ডলীর সঙ্গে জড়িত, দেখুন এইটা এর মধ্য দিয়ে কি হবে, এর মধ্য দিয়ে কি নির্গত হবে, এর মধ্য দিয়ে কি ম্যাগনেটিক ফ্লাক্স নির্গত হবে, চৌম্বক প্রবাহ নির্গত হবে, চৌম্বক প্রবাহ মানে চৌম্বক পদার্থ সৃষ্টি হবে। আচ্ছা, চৌম্বক প্রবাহ যখন সৃষ্টি হবে, সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে কোনো ইলেকট্রোমোটিভ ফোর্স কিন্তু ইনডিউস হচ্ছে না। এই চৌম্বক প্রবাহটা আমি যদি এই বার ম্যাগনেটটাকে এই কুণ্ডলীর সামনে নিয়ে আসি, তাহলে চৌম্বক প্রবাহ কি হবে? বেড়ে যাবে। যদি একটা সিম্পল ভেবে দেখুন জিনিসটা, যদি আমি এটা কাছে নিয়ে আসি, এর মধ্য দিয়ে এখন যাচ্ছে 5টা, কাছে নিয়ে এলে এর মধ্য দিয়ে যাবে 8টা কি 10টা কি 20টা, আমি কথাই বলছি, ঠিক আছে? আবার যদি দূরে নিয়ে যাই, সেক্ষেত্রে চৌম্বক প্রবাহ আবার কমে যাবে, সেক্ষেত্রে 2টো, 1টা, 3টা এরকম হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, যখন কাছে আনছি দূরে যাচ্ছি, এর মধ্যে কি হচ্ছে, একবার 8টা একবার 2টো, মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে। এই চৌম্বক প্রবাহের পরিবর্তনটাই কিন্তু তড়িৎচালক বল কি করছে? ইনডিউস করছে। এই যতক্ষণ পর্যন্ত আমরা এই চৌম্বক প্রবাহ পরিবর্তন করতে থাকবো, মানে এটাকে কাছে আনবো, তার চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে, আবার দূরে নিয়ে যাবো, চৌম্বক প্রবাহ কমে যাবে, আবার কাছে নিয়ে আসবো, চৌম্বক প্রবাহ বেড়ে যাবে, আবার দূরে নিয়ে যাবো, চৌম্বক প্রবাহ কমে যাবে। তাহলে এটা আমরা যতক্ষণ করতে থাকবো, করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আবিষ্ট তড়িৎচালক বল স্থায়ী হবে। আমরা যখনই এটাকে রেস্ট পজিশন নিয়ে আসবো, তখনই কিন্তু এর মধ্যে কোনো তড়িৎচালক বল ইনডিউস হবে না বা এর মধ্যে কোনো কারেন্ট প্রবাহ হবে না। বোঝা গেছে? সেকেন্ড ল কি বলছে? দ্য স্ট্রেংথ অফ দ্য ইনডিউস ইএমএফ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য কোয়েল, ঠিক আছে? কি বলছে? সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয়, টাইম রেট অফ চেঞ্জ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল তার সমানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা বাড়বে। কোনটার সাথে কোনটা বাড়বে? চলো দেখি। দ্য স্ট্রেংথ অফ দ্য ইনডিউস ইএমএফ, তাই তো? তাহলে আবিষ্ট তড়িৎচালক বল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল, কার সাথে প্রপোর্শনাল? টু দ্য টাইম রেট অফ চেঞ্জ অফ ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্কড উইথ দ্য কোয়েল, তাই তো? সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের সাথে তড়িৎচালক বল ডাইরেক্টলি প্রপোর্শনাল, সমানুপাতিক, ঠিক আছে? তার মানে কি বলতে চাইছে? যে যদি আমি
একটা কম সময়ের মধ্যে, একটা সিম্পল জিনিস, কম সময়ের মধ্যে যদি আমি মানে চৌম্বক প্রবাহের পরিবর্তন বেশি করতে পারি, মানে তার মানে হিসেব মতো যদি এইটা আমার ম্যাগনেট হয়, যদি এইটা আমার ম্যাগনেট হয়, এটা যদি কুণ্ডলী হয়, এর মধ্য দিয়ে কি, এর মধ্য দিয়ে চৌম্বক প্রবাহ সৃষ্টি হবে। চৌম্বক প্রবাহ যদি সৃষ্টি হয় তাহলে আমরা কম সময়ের মধ্যে এটাকে স্পিডে নাড়াবো, কাছে আনবো দূরে যাবো, কাছে আনবো দূরে নিয়ে যাবো, কাছে আনবো দূরে নিয়ে যাবো। যত স্পিডে আমরা করতে পারবো এই জিনিসটা, তত কিন্তু চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। আর যত চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, আর ততই কিন্তু যত বেশি চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, ঠিক আছে, মানে কম সময়ে যত বেশি চৌম্বক প্রবাহ পরিবর্তন হবে, তড়িৎচালক বল কিন্তু তত বেশি হবে। আমরা যত কাছে নিয়ে যাব চৌম্বক প্রবাহ কী হবে, তত বাড়তে থাকবে। মানে আমি কি বলছি, কম সময়ে আমরা কি করব, চৌম্বক প্রবাহের পরিবর্তন কিন্তু বেশি করতে হবে, ঠিক আছে, খুব স্পিডে এটাকে কিন্তু চৌম্বক প্রবাহটা মানে চৌম্বকটাকে কিন্তু খুব মানে রিলেটিভ মোশনে আনতে হবে, কাছাকাছি মানে নাড়াতে হবে। বোঝা গেল? দেখুন এটাই লেখা আছে, ইফ দ্য চেঞ্জ ইন ম্যাগনেটিক ফ্লাক্স লিঙ্ক উইথ এ কয়েল ইন টাইম ডিটি, যদি ডিটির সময়ে ম্যাগনেটিক ফ্লাক্স ডি ফাই হয় অ্যাকর্ডিং টু দ্য ফ্যারাডের সেকেন্ড ল, তাহলে ফ্যারাডের দ্বিতীয় সূত্র অনুযায়ী আমরা কি পাবো, ইনডিউস ইএমএফ যদি ই হয়, ই ভেরিজাজ ডি ফাই বাই ডিটি। ক্লিয়ার? এটা গেল কি ফ্যারাডের সূত্রাবলী, কিচ্ছু নেই। তাহলে ফ্যারাডের প্রথম সূত্রতে কি শিখলাম, যে কোনো কুণ্ডলীর মধ্যে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন যদি হয়, তাহলে ওই কুণ্ডলীতে তড়িৎচালক বল সৃষ্টি হবে বা তড়িৎচালক বল ইনডিউস হবে। কতক্ষণ পর্যন্ত এই তড়িৎচালক বল থাকবে না, চৌম্বক প্রবাহ যতক্ষণ পর্যন্ত পরিবর্তিত হতে থাকবে, ততক্ষণ আবিষ্ট তড়িৎচালক বল কিন্তু স্থায়ী থাকবে। দ্বিতীয় সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্র বলছে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর মধ্যে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তন হয়, যে আমি যদি এটাকে খুব স্পিডে নিয়ে যাই, কম সময়ে অনেক বেশি চৌম্বক প্রবাহের পরিবর্তন করছি, তাহলে কিন্তু আবিষ্ট তড়িৎচালক বলের মানও কিন্তু বাড়বে। বোঝা গেল? তাহলে সময়ের সাপেক্ষে কোনো কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ যে হারে পরিবর্তিত হয়, আবিষ্ট তড়িৎচালক বল কী হবে, তার সমানুপাতিক হবে। ক্লিয়ার? এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। আচ্ছা, এই লেঞ্জের সূত্র আমাদের দরকার হচ্ছে কেন? ফ্যারাডের সূত্র তো খুব সুন্দরভাবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানে একটা দারুণ প্রভাব বিস্তার করেছে, ঠিক আছে, এটা সুন্দরভাবে আমরা শিখেছি। দেখুন, আমরা এই যে দুটো সূত্র শিখলাম, এই দুটো সূত্রর কোনোটাতেই কিন্তু বলা নেই যে এই যে তড়িৎচালক বলটা পাবো, এই তড়িৎচালক বলের অভিমুখ কি হবে, কোন দিকে তড়িৎচালক বলের অভিমুখ হবে, এটা কিন্তু ফ্যারাডের সূত্র থেকে বলা নেই। এটা ফ্যারাডের সূত্রের একটা মানে কি বলবো আমি, একটা মানে কি বলবো, একটা নেগেটিভ দিক, ঠিক আছে, নেগেটিভ দিক বলাটা খুব মানে খারাপ জিনিস শোনায়, কারণ ফ্যারাডের যে মানে একদম সবই ঠিকঠাক, শুধুমাত্র তড়িৎচালক বলের যে অভিমুখটা আমরা সেটা পাচ্ছি না। এর জন্য বিজ্ঞানী লেঞ্জ কি করলেন, একটা সূত্র আবিষ্কার করলেন। আমরা তড়িৎচালক বল, চুম্বকীয় আবেশের দুটো সূত্র শিখলাম, এই লেঞ্জের সূত্রটাকেই আমরা কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশের তৃতীয় সূত্র বলতে পারি, থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন আমরা বলতে পারি। বোঝা গেছে? তাহলে এবার লেঞ্জের সূত্রটা আমরা জেনে নেব, কিভাবে আমরা তড়িৎচালক বলের অভিমুখকে নির্ণয় করতে পারি। দেখুন ওটাই লেখা আছে, ফ্রম ফ্যারাডেজ ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, তড়িৎ চুম্বকীয় আবেশের ফ্যারাডের সূত্র থেকে দ্য ডাইরেকশন অফ ইনডিউস ইএমএফ ক্যান নট বি অ্যাসার্টেন্ড, ঠিক আছে, আমরা নির্ণয় করতে পারি না, আবিষ্ট তড়িৎচালক বলের কোনো দিক আমরা কিন্তু নির্ণয় করতে পারি না। দ্য নেসেসারি ল ফর দ্য ডিটারমিনেশন অফ দিস ডাইরেকশন ইজ লেঞ্জ ল, ঠিক আছে, এর জন্যই কিন্তু প্রয়োজনীয় সূত্রটা যেটা লাগে সেটা হচ্ছে লেঞ্জের সূত্র। দিস মে কল্ড দ্য থার্ড ল অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এই জন্য এটিকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের তৃতীয় সূত্র বলবো, ঠিক আছে। এবার লেঞ্জের সূত্রের যে স্টেটমেন্টটা আছে, কি স্টেটমেন্ট বলছে, ইন এ কেস অফ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দ্য ডাইরেকশন অফ দ্য ইনডিউস ইএমএফ ইজ সাচ দ্যাট ইট অলওয়েজ অপোজ দ্য কজ অফ জেনারেশন অফ কারেন্ট ইন দ্য সার্কিট। কি বলছে, তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বল কি হবে, বর্তনীতে তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণকে বাধা দেয়, ঠিক আছে। খুব সুন্দর একটা পয়েন্ট, এখানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা যখন 11-12 যখন আমি যখন মেসে থাকতাম, ঠিক আছে, যখন আমি মেসে থাকতাম তখন যখন আমি বাড়ি যেতে মানে অনেক দিন বাড়ি যাইনি, তো মা তখন বলতো যে আয় বাড়ি আয়, যখন আমি দূরে আছি মা তখন কী করতো, কাছে ডাকতো।
আবার আমি যখন বাড়ি যেতাম, বাড়িতে গেলে আর মানে মেসে আসতে ইচ্ছে করতো না, তখন 5 দিন 7 দিন আমি থেকে যেতাম। তখন মা কি বলতো, "যা, যা, 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 যা অনেক দিন থেকে গেছিস, এবার গিয়ে পড়াশোনা শুরু কর, এবার গিয়ে পড়াশোনা শুরু কর।" আবার আমাকে কি করতো, পাঠিয়ে দিত। মানে জিনিসটা বুঝবেন, এখানে কিন্তু ওই জিনিসটাকেই বলেছে। ঠিক আছে? কি বলছে আমরা একটু ছবির সাহায্যে জিনিসটা বুঝবো। দেখুন, যে চৌম্বক প্রবাহের জন্য যে চৌম্বক প্রবাহের জন্য যে চৌম্বক প্রবাহের জন্য ঠিক আছে, যে চৌম্বক প্রবাহের জন্য এখানে তড়িৎচালক বলের উদ্ভব হলো, সেই তড়িৎচালক বলই আবার কি করছে, সেই তড়িৎচালক বলই আবার কি করছে না, এই তড়িৎ প্রবাহ সৃষ্টির বাধা, মানে এই তড়িৎ প্রবাহ সৃষ্টির কারণটাকে কি করছে, বাধা দিচ্ছে। ঠিক আছে? যার জন্য আমি সৃষ্টি হলাম, আমি তাকেই কি করছি, বাধা দিচ্ছি। যার জন্য আমি সৃষ্টি হলাম, আমি তাকেই কি করছি, বাধা দিচ্ছি। ঠিক আছে? এটা মানে এর ডাইরেকশনটা কিভাবে কি হবে, সেই ডাইরেকশনটা আমরা একটু দেখে নেব। দেখুন, যখন এখানে এই লেন্জের সূত্র দিয়ে এটা কিন্তু পুরোটাই হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা বার ম্যাগনেট, এটা হচ্ছে একটা কুণ্ডলী। আচ্ছা, বদ্ধ কুণ্ডলী। এই বদ্ধ কুণ্ডলীর কাছে যদি আমি এই বার ম্যাগনেটটা নিয়ে যাই, তার মানে কি চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। কাছে নিয়ে গেলে আর দূরে নিয়ে আসলে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে। চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে এখানে তড়িৎচালক বল উদ্ভব হবে। আচ্ছা, কিন্তু যখনই আমি এটাকে কাছে নিয়ে আসছি, এ তখন বলছে না, কাছে এনো না, দূরে যাও, দূরে যাও, দূরে যাও। ঠিক আছে? এ তখন একে অপোজ করছে, এ তখন একে কি করছে, বাধা দিচ্ছে। আচ্ছা, একটা সিম্পল জিনিস, এটা আমরা লেন্জের সূত্র থেকেই পড়লাম। আচ্ছা, যদি একে বাধা দেয়, আর সিম্পল কথা বলুন তো, তাহলে এই কুণ্ডলীতে এখানে কোন মেরু সৃষ্টি হবে? আমরা কি জানি, সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। এটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি। তাহলে এটা যদি এন মেরু হয়, তাহলে তাহলে এখানেও কি করতে হবে, যদি একে বাধা দিতে পারে, মানে বিকর্ষণ করতে পারে, বাধা দেওয়া মানে বিকর্ষণ করা, তাহলে অবশ্যই এখানেও কিন্তু এন মেরু সৃষ্টি হবে। তাহলে এখানেও কিন্তু কি মেরু সৃষ্টি হবে, এই এনটাকে একটু স্টাইলভাবে এইভাবে লিখতে পারি আমরা। ঠিক আছে? তাহলে এটা এটা আমাদের এনসিইআরটির বইতে এইভাবেই কিন্তু খুব সুন্দর করে এটা শর্ট ট্রিক হিসেবে কিন্তু আমরা মানে বলতে পারি। ঠিক আছে? যখনই আমরা কি করব, কোনো বার ম্যাগনেটকে কোনো মানে কোনো কুণ্ডলীর কাছে নিয়ে আসব, তখন কি করবে, এই তড়িৎ কুণ্ডলী লেন্জের সূত্র অনুসারে তাকে বাধা দেবে। তাহলে বাধা দেওয়া মানে একটা সমমেরু সৃষ্টি করবে। তার মানে এটা যদি আমার এন মেরু হয়, তাহলে এটাও কি হবে, আমার এন মেরু হবে। তাহলে এটা এন মেরু হলে আমরা শুধু এখানে এই দেব তীর চিহ্ন, এই দেব তীর চিহ্ন। তার মানে কোন দিকে ঘুরছে, এইদিকে, এইদিকে, তাই তো? তার মানে কোন দিকে ঘুরছে গো, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। কি ঘুরছে, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। ক্লিয়ার? এবার সিম্পল জিনিস, যদি আমি এটাকে কি করব, যদি আমি এটাকে দূরে নিয়ে যাই, যদি আমি এটাকে কি করব, দূরে নিয়ে যাব, তখনও আবার কিন্তু কি করবে, বাধা দেবে, যে না, দূরে আনা যাবে না, এ যেটা চাইছে তার বিপরীতটা এ চাইছে, এ যেটা চাইছে তার বিপরীতটা এ চাইছে। ঠিক আছে? যেটা আমি একটু আগে বললাম যে আমি যখন মানে আমরা যখন দেখবেন 11-12 যখন পড়ার সময় যখন মেসে থাকতাম, তখন এরকম এটা হতো। যখন দূরে যাচ্ছে তখন একে কাছে ডাকছে, আবার যখন কাছে আসছে তখন একে দূরে পাঠাচ্ছে, বাধা দিচ্ছে। ঠিক আছে? তাহলে আচ্ছা, যখন এ দূরে যাচ্ছে, এ তখন কি করছে, একে দূরে যেতে দিচ্ছে না, একে টানছে, একে কি করছে, আকর্ষণ করছে। যদি একে আকর্ষণ করে, তাহলে এখানে কোন মেরু সৃষ্টি হবে, এখানে যে মেরু সৃষ্টি হবে সেটা হচ্ছে এস মেরু। এস মেরুটাকে এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে? তাহলে এখানে দিতে পারি, এটা দিতে পারি। তার মানে কোন দিকে, এইভাবে, এইভাবে। তার মানে এটা কি, ক্লকওয়াইজ। এটা কি, সরি, ক্লকওয়াইজ। ক্লিয়ার? এটা লেন্জের সূত্র থেকে, এই লেন্জের সূত্র থেকে, মানে সূত্র থেকে আমরা আরেকটা জিনিস এর সাথে আমরা পাই, বা এর সাথে সম্পর্কযুক্ত, সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি, বা শক্তির সংরক্ষণ সূত্র। ঠিক আছে? আমরা লেন্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র পেতে পারি, শক্তির সংরক্ষণ সূত্র থেকে লেন্জের সূত্র পেতে পারি। কিভাবে পেতে পারি একটু জাস্ট দেখে নিন। ঠিক আছে? কীরকম, ধরুন একটা ম্যাগনেট রয়েছে, এটা হচ্ছে এন মেরু, এটা হচ্ছে এস মেরু, এটা হচ্ছে আমার একটা বদ্ধ কুণ্ডলী। ঠিক আছে? যদি আমি লেন্জের সূত্র থেকে কি শিখলাম, লেন্জের সূত্র থেকে আমরা শিখলাম যে একে কি করবে, বাধা দেবে। তার মানে এখানে একটা বিপরীত মেরু, সমমেরু সৃষ্টি হবে, সেটা হচ্ছে এন মেরু সৃষ্টি হবে। ঠিক আছে? আচ্ছা, সিম্পল জিনিস, একে তো আমি যত কাছে নিয়ে যাব, এ কি করবে, বাধা দেবে।
আমাকে এই বাধার বিরুদ্ধে একটা কি কার্য করতে হচ্ছে না, একটা মেকানিক্যাল ওয়ার্ক করতে হচ্ছে না, একটা মেকানিক্যাল ওয়ার্ক করতে হচ্ছে। আচ্ছা, আমি যদি এখানে এটাকে যদি আমি কাছে নিয়ে যাই, যদি আমি কাছে নিয়ে যাই, আমি একটা মেকানিক্যাল ওয়ার্ক করছি। আচ্ছা, এখানে একটা যে শক্তি মানে আমরা কি জানি যে মহাবিশ্বে মোট শক্তির কনস্ট্যান্ট, শক্তির কি হয় না, কোনো সৃষ্টি হয় না, কোনো ধ্বংস হয় না, শক্তি শুধু কি হয়, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, শক্তির শুধু রূপান্তর হয়। দেখুন এখানে যে শক্তিটাই, এই যে শক্তিটা আমি প্রয়োগ করছি, এই যে শক্তিটা, এই যে আমি যে একটা মেকানিক্যাল ওয়ার্ক করছি, এই যে শক্তিটা, এই শক্তিটাই কি হচ্ছে, এই কয়েলের মধ্যে আবিষ্ট হচ্ছে, এই কয়েলের মধ্যে আবিষ্ট হয়ে সেটা কিসে রূপান্তরিত হচ্ছে, এটা কি করেছিলাম আমি, মেকানিক্যাল এনার্জি, সেটা কিসে রূপান্তর হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হচ্ছে। একদম সিম্পল জিনিস, মেকানিক্যাল এনার্জি থেকে কিসে রূপান্তর হচ্ছে, ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হচ্ছে। ক্লিয়ার? ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হচ্ছে। একই রকমভাবে যদি আমি বলতে পারি যে যদি আমি এটা আমার এস মেরু, এটা এন মেরু, যদি আমি এটাকে দূরে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রে আমার কি সৃষ্টি হবে, সেক্ষেত্রে আমার কি হবে, এখানে এস মেরু সৃষ্টি হবে, তাই তো? যদি আমাকে দূরে নিয়ে যাই, তাহলে সেক্ষেত্রেও দূরে নিয়ে গেলে এ কী করবে, একে বাধা দেবে, কিন্তু এর বাধার বিরুদ্ধেও আমাকে একটা কার্য করতে হচ্ছে, একে আমার দূরে নিয়ে যেতে হচ্ছে। এ তো টেনে রাখছে, এ তো একে কী করছে, আকর্ষণ করছে, কিন্তু আমাকে কি করতে হচ্ছে, এই আকর্ষণের বিরুদ্ধে বা এই বাধার বিরুদ্ধে আমাকে এখানে একটা মেকানিক্যাল এনার্জি করতে হচ্ছে, এখানে একটা মেকানিক্যাল ওয়ার্ক করতে হচ্ছে, এবং সেই ওয়ার্কটা এখানে কিসে রূপান্তর হচ্ছে, এখানে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর হচ্ছে। বোঝা গেল? তাহলে লেঞ্জের সূত্র থেকে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি বা শক্তির সংরক্ষণ সূত্র পাই, এবং শক্তির সংরক্ষণ সূত্র থেকে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জি পাই বা শক্তির সংরক্ষণ সূত্র পাই। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। এর পরের দিন আমরা ইম্পর্টেন্ট দুটো টপিক পড়বো ম্যাক্সিমাম, আর আমি দুটো ভিডিও করব, তড়িৎচুম্বকীয় আবেশের দুটো ভিডিও হবে। নেক্সট ভিডিওতে কি থাকবে, এক্সপ্রেশন ফর ইনডিউসড ইএমএফ, মানে ইনডিউস ইএমএফ মানে আবিষ্ট তড়িৎচালক বলের রাশিমালা পড়বো আমরা, ইডি কারেন্ট পড়বো, মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স পড়বো। ঠিক আছে, এই তিনটে জিনিস পড়বো আমরা পরের ক্লাসে, কিন্তু এই তিনটে জিনিস পড়বো। ঠিক আছে, আর আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং যদি পারেন বন্ধুদের সাথে একটু শেয়ার করবেন। আর কি অসুবিধা হচ্ছে বা কিভাবে আমি ভিডিওকে আরও ভালো করতে পারি, আপনাদের সমস্ত সমস্যাটা আমার মানে ভিডিওর কমেন্টে জানাবেন। ঠিক আছে, তো বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।